স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া পাঠানোর বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানালো দেশটির সরকার। অনুমতি ছাড়া হজ করলে বড় অঙ্কের জরিমানা আবারও ঘোষণা সৌদি সরকারের, আইন ভাঙলে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি। এবং সৌদি আরবে আকামার সংকটে ভুগছেন বহু বাংলাদেশি, দালাল চক্রের খপ্পরে ভুক্তভোগীরা। শুনছিলেন শিরোনাম, নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের 17,000 কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। আন্তর্জাতিক এক গণমাধ্যমে তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে তারা প্রায় 17,000 কর্মীকে কাজের ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমায় 31 মের মধ্যে সেদেশে যেতে পারেননি, ফলে তাদের কোটা বাতিল করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে 4 জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, আর সময় বাড়ানো হবে না, যেহেতু অনেক আগেই 31 মে সময়সীমা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত 28 থেকে 31 মের মধ্যে 20,000-এর বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন। এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন। যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা 31 মের আগে করা উচিত ছিল। এ সময় বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই বলে জানান। অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হবে বলে আবারও ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া প্রবাসীদের মধ্যে কেউ এমন চেষ্টা করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পুনরায় দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের যাদের অনুমতি ছাড়াই হজ পালন করতে দেখা যাবে তাদেরকে নিজ দেশে নির্বাসিত করা হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে কেউ হজ প্রবিধান লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যেই হোক না কেন, যে কারো ওপর 10,000 সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এদিকে সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা অপরাধীদের জন্য জরিমানার অঙ্কও দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের উপর জোর দেওয়ার পাশাপাশি হাজিদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশনাবলী মেনে চলারও জোর দিয়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে আকামা কিংবা কাজের অনুমতিপত্র সংকটে ভুগছেন বহু বাংলাদেশি। কারণ বর্তমানে আকামা না থাকা প্রবাসীদের বিরুদ্ধে অতীতের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। একসময় জরিমানা দিয়ে দেশটিতে থাকার সুযোগ পেলেও এখন ফিরতে হচ্ছে নিজ দেশে। তাই জেনে বুঝে সৌদি যাওয়ার আহ্বান স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবাস করছেন প্রায় 30 লাখ বাংলাদেশি। রেমিটেন্সের দিক থেকেও বরাবরই প্রথম সারিতে থাকছে অভিবাসী নির্ভর দেশটি। তবে বর্তমানে মানবেতরে জীবনযাপন করছেন সেখানে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে নতুন যাওয়া বাংলাদেশিরা রয়েছেন বেশি বিপাকে। আকামা সমস্যা সহ নানান কারণে ভুগছেন কাজের সংকটে। 2-3 মাস বসে থেকে, 6 মাস বসে থেকে, তারপর কেউ কেউ কাজ পাচ্ছে, কেউ কেউ অনেকদিন ধৈর্যহারা হয়ে যাচ্ছে, কারো কারো একামা হচ্ছে না। এই নানান সমস্যার মধ্যেও কেউ কেউ ভালোভাবে সেটেল হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ তারা সুবিধাজনক কাজ পায় না। এদিকে দেশটিতে কাজ পাওয়া বাংলাদেশিরাও রয়েছেন নানান বিড়ম্বনায়। চক্রের খপ্পরে পড়ে অনেক প্রবাসী পাচ্ছেন না কাঙ্ক্ষিত বেতনও। সুপরিচিত কোম্পানির নামে ভিসা প্রতারণার মাধ্যমে সিন্ডিকেট চক্র স্বার্থ হাসিল করছেন বলেও মনে করছেন অনেকে। ভালো ভালো কিছু কোম্পানি আছে, এদের ব্যানার আমাদের ট্রাভেলস গুলা বাংলাদেশে এরা ব্যানারগুলা লাগায়, এদের নাম্বার কালেকশন করে, অথচ এটা ধোঁকাবাজি করে। মূলত তাদের কোনো ভিসা নাই। সাপ্লাইয়ের মাধ্যমে এরা কি করে, বিভিন্ন মুআসসাসার নামে বিভিন্ন
কোম্পানির নামে এরা ভিসাগুলা উঠাইয়া মনে করেন বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এখানে আনে যে আমাদেরকে আলমারাই কোম্পানিতে নেওয়া হইতেছে, হয়তো 1200 বা 1500 রিয়াল বেতন দিবে, খাওয়া থাকা টিকিট সবকিছু এভরিথিং দিবে। সৌদি আরবের শ্রমবাজারে টিকে থাকতে দক্ষতার পাশাপাশি বৈধতা থাকাও অতি প্রয়োজনীয়। তাই বাংলাদেশ সরকারকে এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। শ্রমবাজারে যারা একটু কাজ শিখে আসে তাদের কাজ পাওয়াটা একটু দ্রুত সহজ হয়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। না শিখে আসলে আসন্ন ইউরোপ পার্লামেন্ট নির্বাচনে ইতালির ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল পার্তিতা ডেমোক্রেটিক থেকে পদপ্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে এবার আর্চি রোমাতে 4 দিন ব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 4 দিনের এই আয়োজনের শেষ দিন ছিল ইমিগ্রেশন নিয়ে, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা সহ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় আবারও উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য পাওলো চিয়ানি, টনি রিকিয়ার্দি এবং আর্চি রোমার অভিবাসী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি ইতালিয়ান নাগরিক পাপিয়া আক্তার। এ সময় পাপিয়া আক্তার বলেন, লাজিও, তোস্কানো, উমব্রিয়া মার্কে থেকে পদপ্রার্থী মার্কোকে ভোট দিতে পারবেন। বলেন, তিনি দীর্ঘদিন থেকে অভিবাসীদের অধিকার নিয়েই কাজ করছেন। মার্কো জয়ী হলে ইউরোপে বসবাসরত সকল অভিবাসীদের জন্যই ইতিবাচক পদক্ষেপ রাখবেন। In Europa uno dei primi impegni sarebbe quello di riaprire la discussione intorno al patto migranti e asilo. আগামী ইউরোপীয় ইলেকশনে পার্লামেন্ট মেম্বার হিসেবে যেতে পারে, তবে নিশ্চিতভাবেই বলা যায় যে ইউরোপীয় পার্লামেন্ট একজন অভিবাসী বান্ধব সদস্য পাবে ইতালির পক্ষ থেকে। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসীর মৃত্যু। রেমিটেন্স যোদ্ধাদের সতর্ক থাকার পরামর্শ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকি রাউন্ড বোর্ড আল বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়। স্থানীয় প্রবাসীরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে। পরে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না দেয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। পরে তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এর 2 দিন আগে 3 জুন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আব্দুল হান্নান সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে। বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ আসলেও প্রবাসে যেন শেষ হচ্ছে না বৈশাখের আমেজ। তাই তো ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ 1431 বঙ্গাব্দ। কাতানিয়া প্রতিনিধি ইরান শিকদার জানান, মিলানস্থ একটি হলে দিনব্যাপী এই আয়োজনে ছিল মধ্যাহ্নভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুচিত্রা বর্ধন, উমা কর্মকার, দেবশ্রী দেব ও স্বর্ণা দেব সহ আর অনেকে। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান কমুনে 5 এর কাউন্সিলর বিভাস চন্দ্রকর। এ সময় নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ছড়িয়ে দিতে এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের এমন মিলন মেলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ যেমন বাড়বে, তেমনি ইতালীয় কমিউনিটিতে পরিচিতি পাবে বাংলার সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আজকে আমাদের নববর্ষ উদযাপন করছি, তাই আমরা এই চিন্তা করি যে পরবর্তী প্রজন্মের সবাই যেন আমাদের এই সৃষ্টির ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে, আপনারা আসছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এতদিন পরেও আমরা করতে পেরেছি, এই জন্যই আমরা অনেক বেশি খুশি। পয়লা বৈশাখ যে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বাংলাদেশিরা উদযাপন করছি, ইতালির মিলান শহরের 5 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসেবে চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম যাতে কমিউনিটি মিলানোর মাধ্যমে সরকারিভাবে আমরা উদযাপন করতে পারি।
সম্প্রতি লন্ডনে উন্মোচন করা হয়েছে দেওয়ান গৌস সুলতানের লেখা 20 শতকে বাংলাদেশের সাধারণ নির্বাচন গ্রন্থের মোড়ক। 704 পৃষ্ঠার এই গ্রন্থকে তথ্যের জাদুঘর হিসেবেও উল্লেখ করছেন পাঠকেরা। এছাড়াও বইটি পরবর্তী প্রজন্মের জন্য অতি প্রয়োজনীয় সম্পদ বলেও মনে করছেন প্রবাসী এই লেখক। লন্ডন থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। 1971-এর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও বঙ্গদেশের নির্বাচনের ইতিহাস আরও পুরনো। যে ইতিহাসে রয়েছে হাসি কান্না আর শঙ্কা সম্ভাবনার না জানা হাজারো কথা। আর সেই কথা তুলে ধরেছেন লেখক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের উপর তীক্ষ্ণ নজর রেখেই লেখা হয়েছে 20 শতকে বাংলাদেশের সাধারণ নির্বাচন গ্রন্থটি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার 100 বছরের ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলেও মনে করছেন লেখক। আমি এমন কিছু করতে পারি নাকি যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং ভবিষ্যতে এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোভাবে এটাকে ব্যবহার, এই চিন্তা করে করে আমার লেখার শুরু। তাহলে আমি একটা সীমানা নির্ধারণ করলাম যে 20 শতকে, অর্থাৎ আমাদের দেশে নির্বাচনের বা সাধারণ নির্বাচনের, জাতীয় নির্বাচনের একদম বিগিনিং থেকে শুরু করে একটা পর্যায় পর্যন্ত সমস্ত কিছু আমি রেকর্ড করতে পারি। এই চিন্তা থেকে একটু অনুসন্ধান বলেন, গবেষণা বলেন শুরু হলো যে সাধারণ নির্বাচন তাহলে কবে সাধারণ নির্বাচন প্রথম হয়েছিল আমাদের দেশে। অনেক খোঁজাখুঁজি করার পরে সেগুলো আবিষ্কার করলাম। এদিকে বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহারুন আহমেদ মালা। ইতিহাস সমৃদ্ধ এ বইটিতে বাংলাদেশের নির্বাচনের উপর বিস্তর আলোচনা রয়েছে বলেও মত এই প্রবাসী বাংলাদেশির। খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি বই। এই বইটিতে আমাদের গত নির্বাচন 20 শতক থেকে আজ পর্যন্ত নির্বাচনে মুক্তিযুদ্ধ বা যত ইলেকশন দেখার সৌভাগ্য হয়েছে বা তার আগের যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো ডেটা কালেকশন করে সঠিকভাবে একটা বইতে উপস্থাপন করেছেন এবং এটা আমি মনে করি যে খুবই কঠিন কাজ। সেই কাজটি উনি সফলতার সাথে করেছেন। 20 শতকে বাংলাদেশের সাধারণ নির্বাচন বইটি ঢাকা থেকে প্রকাশ করেছে উৎস প্রকাশন। প্রাথমিকভাবে শুধু বাংলায় অনুদিত হলেও ভবিষ্যতে ইংরেজি ভাষায় অনুবাদের কথাও জানালেন সংশ্লিষ্টরা। একে অনুবাদ করে আবার পাবলিশ করার সাথে যেসব বিষয় জড়িত সেগুলো নিয়ে আমাকে একটু ভাবতে হবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়া সফররত উত্তরা রিক্রিয়েশন ক্লাবের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমকে সংবর্ধনা দিয়েছে KL ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের বুকিদ বিনতাংয়ের VIP পিঠাঘরে এ সংবর্ধনা দেওয়া হয়। দাতশ্রী জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাখাওয়াত হক জোসেফ। এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, রাশেদ বাদল ও সিনিয়র সহসভাপতি মশিউর রহমান লিঙ্কন। সংবর্ধিত অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তিনি অসহায় প্রবাসীদের পাশে থাকারও ইচ্ছে পোষণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, সিরাজ, মোহাম্মদ মওদুদ মোল্লা, সাংবাদিক মোহাম্মদ আরিফুজ্জামান, তারেক হোসেন, মোখলেসুর রহমান, আবু সাইদ, সোহাগ সরকার, রমজান ও রবিউল সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া পাঠানোর বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানালো দেশটির সরকার। অনুমতি ছাড়া হজ করলে বড় অঙ্কের জরিমানা আবারও ঘোষণা সৌদি সরকারের, আইন ভাঙলে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি। সৌদি আরবে আকামার সংকটে ভুগছেন বহু বাংলাদেশি, দালাল চক্রের খপ্পরে ভুক্তভোগীরা। আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসীর মৃত্যু, রেমিটেন্স যোদ্ধাদের সতর্ক থাকার পরামর্শ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।